রুদ্র হাঁটু গেড়ে মায়ের সামনে বসলো। অরুণা অবাক চোখে চেয়ে আছেন। এখনো তার বিশ্বাস হচ্ছে না রুদ্রর সামনে, একদম সামনে। ভাবলো এই হয়তো কল্পনা। সম্বিত ফিরল তখন, যখন রুদ্র তার দুই হাত নিজের মুঠোয় নিল। অরুণা বুঝলেন এ ভ্রম নয়, তার সন্তান আর সত্যি তার সম্মুখে। ভয়ে ভেতরটা কেঁপে ওঠে অরুণার। এতক্ষণ যা যা বলেন রুদ্র কি শুনতে পেয়েছে সেসব? এ তো বছর ধরে লুকিয়ে রাখা সত্যিগুলো এভাবে সামনে চলে এলো। সেই জখমগুলো আক্রমণ করলো তার কলিজার টুকরোটাকে। রুদ্র মায়ের জীর্ণ হাত দুটো নিজের গালে ছোঁয়ালেন, আলতো করে নিজেই বোলালেন দুগালে, যেন আদর নিচ্ছে মায়ের। চিকন চোখ দুটো জ্বলছে খুব। মেয়ে মানুষ হলে হয়তো লুটিয়ে পড়তো কাঁদতে কাঁদতে। বুক ব্যথা করছে। সত্যি মিথে বেড়াজালে আটকে পড়া দম বন্ধকর অনুভূতি থেকে মায়ের ছোঁয়া যেন মুক্তি মিলছে। সে যদি কয়েক হাত দূরে বসে আছে, তার দৃষ্টি ঝাপসা, মুছছে ঠিক নেই। কেউ কাঁদলে নিজেও কেঁদে বুক ভাসানোর অভ্যেস বড় হওয়ার সাথে সাথে যেন প্রকট হচ্ছে আরও। তবে আসছে ধন্য, সত্যিই ধন্য, কোনো না কোনোভাবে একজন মায়ের কষ্ট সামান্যতম লাঘব করতে পেরে। ধন্য মাহীন এক সন্তানের ছটফটে রাত কাটানোর পরিমাণ কমাতে পেরে। সে যদি প্রশান্তির শ্বাস নিল, নিজেকে দেওয়া কথা রাখলো, তাহলে ফিরিয়ে দিতে পারল রুদ্রর কাছে তার জন্মদাত্রী মাকে। এটাই শান্তি, এটাই তার ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ পাওয়া। অরুণার চোখের পাতা কাঁপছে, ঠক ঠক করছে ঠোঁট যুগল, হাত পা সব যেন অবশ। রুদ্র সব জেনে গেল। এভাবে কি হবে, কি হবে এখন? অথচ সব ভয় হওয়ার মতো উড়ে গেল এক নিমেষেই, যখন তার নারী ছেঁড়া ধন বোঝা কণ্ঠে ডাকলো সেই মধুর ডাক, মা। মায়ের মুখটা দু হাতের আঁচলে তুলে রুদ্র। এই একটি ডাক যেন ভেঙে গুড়িয়ে দিলেন অরুণাকে। হাহাকার করে কেঁদে ফেললেন। চোখের পানিতে রুদ্র হাতের তালু ভিজে গেল। আশেপাশের লোকজন উৎসুক চোখে তাকালো। রুদ্র যত্র মায়ের মাথাটা চেপে ধরল বুকে। একদিন যেন ছোট্ট ছেলেটা মায়ের আঁচল ধরে সারাক্ষণ পায়ে পায়ে ঘুরত, আজ তার প্রশস্ত চওড়া বুকে অরুণা মিশে গেলেন। বাবার বুকটার কথা মনে পড়ল অরুণার। মা বকলে এভাবে কাঁদতেন, মুখ লুকাতেন সেথায়। রুদ্র মায়ের মাথায় হাত বুলিয়ে ধীরে কণ্ঠে বলল, 21টা বছর তোমার জন্য অপেক্ষা করেছি মা। এই তুমি সুস্থ হবে, ফিরে আসবে আমার কাছে, আমাকে ঘুম পড়াবে, গান শোনাবে, ছোটবেলায় যা যা করতে সব করবে। অথচ তা হয়নি। দেখতে দেখতে সেই ছোট্ট আমি বড় হয়ে পাথরের মতো শক্ত হলো। আমার মনের ব্যাকুলতা একটু কোনো লাঘব হয়নি মা। তোমার গায়ের মামা গন্ধটা খুঁজে বেড়াতে সে। প্রতিটি রাত প্রতিটি দিন সে প্রার্থনা করতো তোমার সুস্থ হয়ে ওঠার। অথচ আজ জানলাম তুমি সুস্থ থেকেও আমার থেকে দূরে ছিলে। এই যন্ত্রণা আমি কোথায় রাখবো মা? আমার সে কষ্ট হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে ভেতরটা। অরুণা কাঁদলেন, থেমে থেমে বললেন, আমাকে ক্ষমা করে দে রদু। আমি অসহায় ছিলাম। আমি চেয়েও পারিনি তোর কাছে আসতে, তোকে একটু আদর করতে পারিনি আমি। ক্ষমা তুমি চাইছো কেন মা? ক্ষমা তো আমি চাইবই। সবার কাছে যে আমি বিচক্ষণ বুদ্ধিমান, সেই আমি পারিনি তোমায় এত বড় বিপদ থেকে মুক্ত করতে। আমার কোনো বুদ্ধিই যে আমার কাজে লাগলো না। কতদিন কতবার গেলাম অ্যাসাইলামে তোমাকে দেখতে, অথচ ঘুণক্ষরও টের পেলাম না কিছু। হদিশ পাইনি তোমার লুকানো যন্ত্রণার। পারলে হয়তো আরও আগে তোমায় মুক্তি করতে পারতাম, এতটা কাল বন্দি কাটাতে হতো না তোমায়। রুদ্র কণ্ঠে ঠিকরে পড়া অপরাধবোধ। নিজেকে দোষী ভাবছে। সে যদি প্রথমবার ঠিক বলেছিল মা সুস্থ, অথচ রুদ্র কিচ্ছু বুঝতে পারল না। মায়ের মিথ্যে অভিনয়কে সত্যি ভেবে ধরেই নিল তার মা পাগল। আসলে কি সে দোষী? একটুও না। অরুণা সেজদিকে যেমন কাশি ঘেঁষতে দিয়েছেন, রুদ্র তেমন আদৌ পেয়েছেন কি? এই পাগল পাগল নাটকটাই যে তাকে কেন্দ্র করে। অরুণা তাকে দেখলেই ভান করতে খেপে যাওয়ার। রুদ্র তাই 10 হাত দূরে থাকতো মায়ের। দূর থেকে দেখতো, তাহলে কি করে তল পাবে এসব রহস্যের? মৃত্যু বলে জেনে আসা বাবাও যে বেঁচে আছেন সেসব তো ছিল ধারণার বাইরে। নিজের বাবা তার মায়ের তো দুর্বোধ্যের কারণ হবে, সেও ছিল দুঃস্বপ্নের মতো ভাবনা। পেছনে ফেলে আসা প্রত্যেকটা সেকেন্ড সাক্ষী। রুদ্র তার মায়ের সুস্থতা কামনা করেছে, ফিরে পেতে চেয়েছে মাকে আগের মতো। দূর থেকে হলেও চেষ্টা করেছে মা যেন সুস্থ হয়, হোক তার লক্ষ লক্ষ টাকার ব্যয়ের মাধ্যমে। যতটুকু পেয়েছে সাধ্যমতো করেছে, কিন্তু তাও রুদ্র ভাবনা
কিন্তু তাও রুদ্র ভাবনা, সেই আসল দোষী। অন্যের উপর ভরসা করে মায়ের কষ্ট বাড়িয়েছে কেবল। সব আঘাত সহ্য করে যদি পারতো মায়ের কাছে যেত, নিশ্চয়ই মা সব জানাতেন, সব বলতেন। এসব ভেবে রুদ্র কষ্ট পাচ্ছে। আরুণা ছেলের বুকে মাথা রেখে কাঁদছেন। শব্দ হচ্ছে না এখন, ফোপাচ্ছেন শুধু। রুদ্রমাকে পাকিস্তানের মতো জড়িয়ে রাখলো। এই তো এখন নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মনে হচ্ছে। মা ফিরে এসেছে, আর মায়ের শোকে দিন অশুভ হবে না। মা এখন একদম কাছে থাকবে, নিজের কাছে। হঠাৎ কিছু একটা মনে পড়লে চোয়াল শক্ত করে আসে রুদ্রর। পিষে ধরে দাঁত। আপনার রেহাই নেই রেহান চৌধুরী। আমার মায়ের প্রত্যেকটা চোখের জলের দাম আপনাকে চুকাতেই হবে। তার সব কষ্ট, সব দুঃখের মূল্য আপনা থেকে কড়ায় গণ্ডায় পুষিয়ে নেব আমি। ছাড়ব না আপনাকে। অমানুষ পিতা হয়ে পুত্রের সাথে লড়াইয়ের জন্য তৈরি থাকুন। মুখোমুখি হব আমরা, খুব শিগগিরই মুখোমুখি হব। মাথার উপর থেকে ছোট্ট ছোট্ট পাখি উড়ে গেল। কানে পৌঁছালো ওদের দাপাদাপি আর মিষ্টি করতালের শব্দ। যদি মুগ্ধ চোখে চারপাশ দেখল, ঘিরে থাকা কাশফুলের খিলখিল হাসির সাথে মা ছেলের মুহূর্তটাও হয়ে উঠল ভীষণ সুন্দর। লোভ সামলাতে পারল না সে যদি। রুদ্র আর আরুণাকে জড়িয়ে রাখা অবস্থাতেই পরপর ছবি তুলল কয়েকটা, যদিও তাদের চোখ এড়িয়ে। এরপর চোখ মুছে হেসে রুদ্রকে বলো, স্যার অনেকক্ষণ হলো তো, ছাড়ুন এবার। আন্টিকে বাড়ি নিয়ে যাবেন না? আরুণা চট করে রুদ্র থেকে সরে গেলেন। উত্তেজিত হয়ে বললেন, না না, আমি কোথাও যাব না। কোথাও না। রুদ্র বুঝতে পারল তার মায়ের নিষেধের কারণ। ভয় পাচ্ছেন তিনি, আর তাও রুদ্রের জন্যই। মায়ের হাত দুহাতে নিয়ে শক্ত শান্ত কণ্ঠে বলো, ভয় পেও না মা, ওই লোকটা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। আরুণা শান্ত হলেন না, ভীত কণ্ঠে বললেন, তুই ওকে চিনিস না রদু, ও ভয়ানক রূপ তুই দেখিস নি। ও তোকে একবার গুলি করিয়েছে, পরের বার আর ওর হাত কাঁপবে না। এতদিন ধরে যেই কারণে আমি সব কষ্ট যন্ত্রণা মুখ বুজে মেনে নিয়েছি, এখন কি হতে দেই? তা মা হয় সন্তানের লাশ দেখার চেয়ে আমার এই গারদের বন্দি জীবনই ভালো রদু। তুই ফিরে যা বাবা, ফিরে যা তুই। আরুণা ডুকরে কাঁদলেন। রুদ্র শক্ত কণ্ঠে বলো, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। মা, তোমার ছেলে দুর্বল নয়। নাম যশ প্রতিপত্তির সাথে সাথে শত্রুর সাথে লড়াই করার বুদ্ধি জোর দুটোই রয়েছে আমার। তুমি শান্ত হও মা। তুমি আমার সাথে থাকলেই আমি ঠিক থাকবো। আর তুমি ভাবলেও বা কী করে? সব জেনেও ওই জাহান্নামে আমি তোমাকে ছেড়ে আসবো? তুই বুঝতে পারছিস না রদু, তোর বাবা। রুদ্র গর্জে ওঠে, ওই অমানুষটা আমার বাবা নয়। আরেকবারও ওনাকে এই নামে ডাকবে না তুমি। আর ওনার চুপ করে গেলেন। সে যদি জিভ নিষ্পিস করছে কিছু বলার জন্য, কিন্তু পারছে না। মা ছেলের মধ্যে কথা বলা কি ঠিক হবে? কিন্তু রুদ্র নিজেই ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, সে যদি, আপনি একটু মাকে বোঝান প্লিজ। সে যদি হাঁ করার আগেই আরুনা প্রশ্ন করলেন, সে যদি কে? ওর নাম তো সুলতানা। সে যদি মাথা নামিয়ে নিল, এতদিন একটা ভুয়াপুরি হিসাবে মানুষটির পাশাপাশি থেকেছে, ওরও তো অন্যায়। রুদ্র বলো, ওনার পুরো নাম নুসরাত সুলতানা সেজতি। উনি আমার পরিচিত। অরুণ অবাক কণ্ঠে বললেন, ও তোর পরিচিত? কি করে? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। রুদ্র ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে পুরো ঘটনা খুলে বলল। আরুণা শুনতে শুনতে বারবার শেষদির দিক তাকাচ্ছিল। শেষদি সেই যে মাথা নামালো, তাকালোই না। সব শুনে আরুণা মুখ হাঁ করে বললেন, এইটুকু মেয়ের মাথায় এত বুদ্ধি? এই মেয়ে এদিকে এসো। শেষ কথায় বলল গম্ভীর হয়ে। শেষদির মুখ এতটুকু হয়ে এলো। কাঁচুমাচু চেহারা এগিয়ে বসলো। আরুণার কোঁচকানো ভুরু দেখে ভয় লাগছে। যতই হোক, একটু হলেও ওনাকে ঠকিয়েছে। পরিচয় গোপন করা তো এক প্রকার ঠকানোই। সে যদি নিবু নিবু চোখে তাকাতেই আরুণা হেসে ফেললেন, মন জুড়ানো হাসি। এতক্ষণ কাঁদছিলেন বলেই হাসিটা অত্যন্ত মনোমুগ্ধকর লাগলো সে যদির। রুদ্র যখন রাগ করে হুটটা ঠেসে ফেলে, ঠিক এরকম সুন্দর লাগে। আরুণা কোমল হাতে সেজদির থুতনি ধরলেন। মুখটা এত মিষ্টি, আর মাথায় কি দুষ্টু বুদ্ধি, তাই না? এই জন্যই তো বলি, এই মেয়ে যেচে কেন আমার দায়িত্ব নিল, তাও রবিকের সাথে কোমর বেঁধে ঝগড়া করে। সে যদি চোখ নামিয়ে হাসলো, আর চোখে একবার রুদ্রের দিক তাকাইয়ে দেখলো তার ঠোঁটের হাসি নেই। সে নিশ্চুপ তাকে। সে যদি আরুণার হাত ধরে নরম কণ্ঠে বলো, আন্টি আমি জানি আপনার সাথে আমি অন্যায় করেছি। নাম থেকে শুরু করে পরিচয় সব ভুল বলেছি, কিন্তু সেসব আমার আর আমার ছেলের ভালোর জন্য, তাই তো?
আমি কি তোমাকে এ নিয়ে কিছু বলেছি? বরং খুশি হয়েছি জেনে যে আমি ছাড়াও আমার ছেলেটার দুঃখ নিয়ে কেউ ভাবছে। আরুণা সেজুদের মাথায় হাত বুলিয়ে বললেন, অনেক দোয়া করি মা, সুখী হও। তোমার এই ভালোবাসার মানুষের মূল্য দিতে পারলে এরকম একটা মানুষ যেন আসে তোমার জীবনে। সে যদি মনে মনে বলল, সে মানুষটা যেন আপনার ছেলেই হয় আন্টি। দোয়া করুন যেন আপনার পুত্রবধূ হতে পারে। কিন্তু মুখ ফুটে আর বলা হলো না। একটা সময় রৌদ্র সেজুতে দুজনই ব্যস্ত হলো আরুণার ভয় দূর করতে। বেগ পোহাতে হলো। এত বছর ধরে জমে থাকা ভয় কী করে এত সহজে যাবে। কিন্তু ওদের মধ্যে ক্লান্তি নেই। ছেলের সাহস আর দৃঢ়তা দেখে অবাক হন আরুণা। নিজের মধ্যেও যেন সাহস ভিড়ল খানিক। সত্যিই তো, এখন পাশে রদু আছে, ভয় কিসের? দুই মা ছেলে মিলে পারবে তো ওই শয়তানটা মোকাবেলা করতে? নিজের মধ্যে যেন সাহস ভিড়ল খানিক। সত্যি তো, এখন পাশে রদু আছে, ভয় কিসের? দুই মা ছেলে মিলে পারবো না ওই শয়তানের মোকাবেলা করতে? পারবে, অবশ্যই পারবে। এসব ভেবে মাথা তুলতে চাইলেও পর মুহূর্তে কোথাও একটা ভয় লাগছে। যতবার ওই ভিডিও ক্লিপের কথা মনে আসছে থরথর করে কাঁপছে বুক। একটু ভালো থাকার লোভে যদি ছেলেটা কোনো ক্ষতি হয়। কিন্তু আরুণার কোনো ভয় ডর আর পাত্তা পেল না। রুদ্র বারবার জেদি, নিজে যেটা ভালো বুঝবে করবে, করেই ছাড়বে। মায়ের কোনো রকম আপত্তি কানে না নিয়ে রুদ্র জোরে করে মাকে টেনে টুনে নিয়ে বসালো গাড়িতে। অরুণার শত শত বাধা সে শুনলই না। সে যেতে উঠল পেছনের সিটে। রুদ্র ড্রাইভিংয়ে বসলে আরুণা আবারও বলল, রদু আমার কথাটা শোন, আমার যাওয়া ঠিক। রুদ্র রেগে তাকালো মায়ের দিক। কি তপ্ত তার দৃষ্টি। ঠান্ডা তেজি কণ্ঠে হুমকি দিল, আরেকবার যদি এসালামে যাওয়ার কথা বলো মা, সত্যি সত্যি আমার লাশ দেখতে হবে তোমায়। আরুণার সাথে সেজুদেরও আটকে উঠল। দুজন আতঙ্ক নিয়ে রুদ্র মুখের দিকে চেয়ে। অথচ রুদ্র ভাবলেশীন চুপচাপ সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। আরুণার একটা কথাও বাড়ানোর সাহস পেল না। শুধু মনে মনে ভাবলো, তার ছোট্ট রদু তো এমন ছিল না। এই তেজ রাগ এসব কোথা থেকে পেয়েছে ছেলেটা? সেজদের মেজাজ বিগড়ে গেল। বিড়বিড় করে বলো, অভদ্রলোক, মুখে যা আসে তাই বলো। আর কার কেমন লাগবে সে চিন্তা আছে? রুদ্র গাড়িতে টান বসাতেই সেজদি পেছনের সিটের উপর চিত হয়ে পড়ল। পিঠ লেগে গেল একদম। তাই পরবর্তীতে গাড়িটুকু দেওয়ার মতো সাহস পেল না। ঠিকঠাক হয়ে চুপ করে বসে থাকলো। দু একবার গাড়ির ভিউ মিললে তাকালো। কি সর্বনাশ! সেই যখন তাকাচ্ছে একই সময় রুদ্র চাইছে এদিকটায়, আর প্রত্যেকবারই ধক ধক করে উঠল ওর বুকটা। সে যদি গলা ঝেড়ে কাশলো। আরুণা থতমত মুখে বসে আছেন। পরিস্থিতি হাতে আনতে সে যদি আরুণাকে বলো, আন্টি জানেন আমি কিন্তু আপনার ছেলের অফিসে কাজ করি। আরুণা ঘাড় ফিরে বলেন, তাই? হ্যাঁ, আর এ নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। আরুণা আগ্রহী হয়ে উঠলেন, কি ঘটনা বলো দেখি। শেষদিন নড়ে চড়ে বসে বলল, হয়েছে কি একদিন আমাকে শেষদি রুদ্রের সাথে তার প্রথম দেখা হওয়া থেকে পরপর সব ঘটনা ঝুড়ি খুলে বসলো। বাদ দিল শুধু রুদ্রের কাছাকাছি যাওয়ার কথাটুকু। ওসব কি আর ওনাকে বলা যায়? কিন্তু রুদ্র খ্যাক খ্যাক স্বভাবের খাতা মেলে ধরতে ভুলল না। আর ওনার ভীষণ মনোযোগ দিয়ে শুনছেন, কথার মাঝে আবারও প্রশ্ন করছেন, তারপর তারপর মাঝে মাঝে রুদ্রকেও বলছেন, তুই এরকম এ তো বাজে ব্যবহার করেছিস মেয়েটির সাথে। সে যদি তাল মেয়ে বলো, শুধু কি তাই, আরও কত কি করেছে জানেন? রুদ্র তখন সেজুদিকে ধমকে বলল, শার্ট আপ সেজুদি, আপনি মুখটা বন্ধ রাখবেন। সেজুদি হই হই করে আরুণাকে বলো, দেখছেন আন্টি, দেখছেন আপনার সামনেও বকছে, এইভাবেই চোটপাট দেখায় আমার সাথে, এটা কি ঠিক? অরুণা মাথা নেড়ে বললেন, একদম না। আমি কি ওর কান মলে দেব? সে যদি প্রথমে মাথা দোলালো, মানে হ্যাঁ, পরে আবার দুদিকে নাড়ল। বলল, না থাক, এবারের মতো ছেড়ে দেই। এরপর দুজনেই হেসে ফেলল। রুদ্র ঠোঁটেও যেন দেখা গেল সূক্ষ্ম হাসি। মেজাজ খারাপ ছিল এতক্ষণ, যেটা এই মুহূর্তে ভালো হলো। মাকে পেয়েছে, এবার যদি সে যদিও পেয়ে যায় জীবনের আর কিচ্ছু চাইবে না। মেয়েটি তার খোশ মেজাজের ওষুধ। পৃথিবীর এই দুটো নারী তার মন মস্তিষ্ক আষ্টেপৃষ্টে দখল করেছে, যাদের ছাড়া এক মুহূর্ত চলবে না রুদ্রর। এরা কাছে থাকলে এরকম হাজার হাজার সুন্দর মুহূর্ত ঘিরে থাকবে চারপাশ। দরজা খুলে দুটো পরিচিত মুখের সাথে একটা অপরিচিত মুখ দেখে চোখ পিটপিট করলো আরিশার। শাড়ির আঁচল কোমরে বাঁধা রান্না করছিল। রুদ্রকে দেখে তাড়াহুড়ো করে আঁচল খুলে কাঁধে পেছালো। না চিনেও পৌরা নারীটাকে সালাম দিল।
আসসালামু আলাইকুম, ভেতরে আসুন। রুদ্রমায়ের কাজ জড়িয়ে মাঝখানে আরুনা, দুপাশে রুদ্র সেজুতি। একই সাথে 3 জোড়া পা প্রবেশ করলো রওশন ভিলায়। আরুনা মুগ্ধ চোখে বাড়িটা দেখছেন। বাড়িটা সুন্দর, তার থেকে অধিক সুন্দর বাড়ির ভেতর। এ তো গোছানো, এক বিন্দু নড়চড় নেই, অগোছালো নেই। আরিশা আরুনাকে চেনে না। সে কৌতূহলে একবার সেজদিকেই দেখছে, একবার রুদ্রকে, পরের বার আরুনাকে। আরুনার চোখ পড়তে হেসে বললেন, তুমি বুঝি আরিশা, সেজদির বোন? আরিশা আস্তে মাথা নাড়ল। আরুনা বলেন, দুবনি মাশাআল্লাহ, ভারী সুন্দর। আরিশা মুচকি হেসে সেজদির দিক তাকালো। নীরব প্রশ্নের উত্তর চাইছে সে। কে ইনি? জবাব দিল রুদ্র, উনি আমার মা আরিশা। আরিশা চমকে উঠল, চোখ দুটো গোল গোল করে আরুনার দিক তাকালো। পরবর্তীতে রুদ্রর দিক চেয়ে আরিশার কণ্ঠে বলল, আপনার মা? রুদ্র মায়ের কাঁধ ধরে নিজের দিক আরেকটু এগিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমার মা। তোমাকে বলেছিলাম না, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটি ফিরে আসা বাকি। এই হচ্ছে সেই মানুষ, যিনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন, আমার জন্য বিনা দ্বিধায় ত্যাগ করতে পারেন নিজের সুখ শান্তি। আর এসে এখনো বিশ্বাস হচ্ছে না। সে তো জানতো রুদ্রর মা বাবা কেউ নেই। তাহলে এত বছর পর কোথা থেকে এলো? ভাগ্যিস আগে থেকে ওনাকে দেখেনি, না হলে দরজা খুলে ওনার মুখটা চিনলেই তো ভূত ভূত বলে চেঁচাতো। কি বিচ্ছিরি হতো ব্যাপারটা। আরিশার এই নিয়ে মাথা ঘামালো সমীচীন মনে করলো না। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সব চিন্তা বাদ দিয়ে চট করে মাথায় ঘোমটা তুললো। এই কীরকম চট করে পা ছুঁয়ে সালাম করলো আরুনার। আরুনা ব্যস্ত কণ্ঠে বললেন, এ কি, থাক থাক মা, সুখী হও। আরিশার কপালে চুমু আঁকলেন আরুনা। আরিশা হাসলো। একটা শাশুড়ির ভারী শখ ছিল, এবার তা পূর্ণ হবে। পাশ থেকে রুদ্র বলল, অব্র আসেনি? ওকে বলেছিলাম তো বাড়ি ফিরতে। আরিশা কিছু বলার আগে সদর দরজা পা রাখলো অব্র। রুদ্র শেষ কথা কানে যেতেই প্রফুল্ল কণ্ঠে বলো, এসে গেছি। তুম লোগানে হারামান নাম লিয়া, অম ওর হাম হাজির মিয়া ভাই। অব্র এগিয়ে এসছে হাসতে হাসতে, অথচ আরুনাকে দেখতেই হাসিটা উবে গেল, পা দুটোও থেমে যায়। রুদ্র নানা বাড়িতে আরুনার ছবি টানানো ছিল। এছাড়া রুদ্রর সাথে অগণিত ছবি আছে আরুনার, সব দেখেছে অব্র। রুদ্র আগ্রহ ভরে ফ্যামিলি অ্যালবাম খুলে খুলে দেখেছিল। আঙুল ছুঁয়ে চিনেছে, এটা আমার মা, এটা আমার বাবা, যার মধ্যে তার বাবা মায়ের বিয়ের সাদা কালো প্রিন্টের ছবিটাও ছিল। অপর জানত আরুনা বেছে নেই। আরুনার কথা উঠলে বিচ্ছন্ন হয়ে যাওয়ার মুখগুলো দেখে এমন ধারণা জন্মেছিল। আজ হঠাৎ সেই মানুষটিকে চোখের সামনে দেখে ভয়ানক হোঁচট খেল। মার্বেলের মতো চোখ করে চেয়েই থাকলো। রুদ্র মাকে নিয়ে এগিয়ে এলো। ঠায় দাঁড়িয়ে থাকা অব্রর দিক আরুনাকে বলল, মা, এ অব্র, তোমার ছোট ছেলে। অব্র অবাক চোখে রুদ্রর দিক ফিরল। আরুনা বিস্তর হেসে অব্র গাল ছুঁয়ে বলল, আমার ছেলে? অব্রর চোখ সঙ্গে সঙ্গে ভিজে ওঠে। নিজের মা তো নেই, দেখেনিও কখনো কোনো দিন। মায়েদের মুখ এমন কোমল সুন্দর হয়? অব্র অস্পষ্ট স্বরে বলো, আমার মা? আরুণ অব্রের মাথায় হাত বোলালেন। অব্র চোখ বুজে নিল। প্রাণ যেন ভরে গেল এই স্পর্শে। চোখ খুলে বলো, আমি একবার আপনাকে ছুঁতে পারি মা? আরুণা কপাল কুঁচকে বললেন, না। অব্র আহত হলো। আরুণার কপট রাগ নিয়ে বলেন, মাকে বুঝি কেউ আপনি করে বলে? অব্র জলমাখা চোখে হাসল। আরুণা হাত বাড়াতেই একই রকম ঝাঁপিয়ে পড়ল যেন। আজকে আরেকবার অব্র শব্দ করে কেঁদে উঠল, বাচ্চাদের মতো করে বলল, আমার মা, আমার নিজের মা। আরুণা পিঠে হাত বোলাতে বলেন, পাগল ছেলে, সবার চোখ চিকচিক করছে। রুদ্র নিচের ঠোঁট কামড়ে পুরো বাড়িতে চোখ বোলায়। আজকে তার এই খালি বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। এবার থেকে সব ভালো হবে। শুধু একটা কাজ বাকি, পাপীর তার পাপের শাস্তি পাওয়া। প্রথমে চুনোপুঁটি ধরতে হবে, তারপর পৌঁছাতে পারবে পালের গোদার অবধি। রুদ্র আস্তে আস্তে এসে সেজুদির পাশে দাঁড়ালো। সেজুদি মনোযোগ অব্রত আর আরুনাতে। রুদ্র আসার সময় তার মায়ের কাছে প্রত্যেকের বর্ণনা দিয়েছে। অব্রকে কিভাবে পাওয়া সেটা আজই জানলো সেজুদি। আর জানতে পেরে রুদ্র প্রতি শ্রদ্ধাবোধ কয়েক গুণ বাড়ল। কত উদার মন লোকটার, সাথে অব্রর প্রতিও। দুই ভাই দুজনকে কেউ না হয়েও একে অন্যের প্রতি কি টান। এক একজনের গভীর সম্মান বড় ভাইয়ের জন্য, আরেকজনের গভীর স্নেহ।
রুদ্র এগিয়ে আসা লক্ষ্য করেনি সে যদি। রুদ্র সবার চোখ এড়িয়ে সপ্তপর্ণর কানের কাছে মুখ এগালো। ফিসফিস করে বলল, ওপরে চলুন। সে যদি চকিত তাকালো। রুদ্র মাথা ফিসফিসিয়ে বলল, কেন? গেলে বলবো। আমি যাচ্ছি, আপনিও আসুন। আরিশা চুলোয় তরকারি বসিয়েছিল। মণিপতি দৌড়ে গেল রান্নাঘরে। অব্র আরুনার সাথে কথা বলায় ব্যস্ত। আরুনা সোফায় বসেছেন আর অব্র তার পায়ের কাছে এমনভাবে কথা বলছে যেন এরা কতদিনের পরিচিত। রুদ্র সুরে বেয়ে উঠে গেল। সবার উদ্দেশ্যে বলো, আমি আসছি একটু। কিন্তু মুচড়ামুচড়ি করছে সে যদি। কি করে যাবে তাই ভাবছে। রুদ্র পেছনে পেছনে গেলে কি মনে করে ভেবে পা এগোচ্ছে না। হঠাৎ উপর দিক চোখ পড়লে দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে। বারবার ইশারা করছে আসতে। সে যদি মুখ কাচুমাচু করে এগালো। কিছু বলতে হয়নি। রুদ্র সেজুতিকে আসতে দেখে সরে গেছে। সেজুতি রুদ্র রুমের সামনে দাঁড়ানো। এ কি? এদিক এদিক তাকালো। আমাকে আসতে বলে কোথায় গেল এই লোক? রুদ্র রুমের দরজা বাইরে থেকেই লাগানো, তার মানে রুমে নেই। সে যদি ফিরতে যাবে, হঠাৎ রুদ্র বলিষ্ঠ হাত টেনে রুমে নিয়ে এলো ওকে। সে যদি ভয় পায়নি, তবে চমকেছে হঠাৎ আক্রমণে। রুদ্র ওকে রুমের ভেতরে এনে দরজা লাগিয়ে দিল। সেজদিকে চেপে ধরল দেওয়ালে। মাথার ওপর এক হাত রেখে দাঁড়ালো। সে যদি ভয় না পেয়েও কাঁপছে। রুদ্র সামনে এলে শুরু হয় কাঁপাকাঁপি। কাঁধ ব্যাগটা কাঁধ থেকে খসে পড়ল মেঝেতে। রুদ্র একবার এদিক সেদিক সেজুতির মুখের দিকে তাকালো। ঠোঁট জোরে মিটিমিটি হাসি। সেজুতির এরকম কাঁপুনি খুব এনজয় করে। সেজুতি কগোছা চুল কপালের পরে চোখের পাশ ঢেকে দিয়েছে। রুদ্র ফু দিল। উড়ে উঠে সরে গেল সেগুলো। সেজদির চোখ বন্ধ করে আবার খুলল। মিহি কণ্ঠে শুধালো, ডেকেছেন কেন? রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। সোজা সাপটা বলল, থ্যাঙ্কস দেওয়ার জন্য। সেজদি মুখ কালো হয়ে গেল। রুদ্র থ্যাঙ্কস বলবে শুনে, কেন? তাদের মধ্যে কি এতই ফরমাল সম্পর্ক? ছোট করে বলো। ও। রুদ্র বুকের সাথে হাত ভাঁজ করে বলল, হুম। আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনাকে আমি থ্যাঙ্কস না দিতে পারি? ইনফ্যাক্ট আপনি বুদ্ধি করে আমার মেসেজ করলে আমি যেতাম না, আর মায়ের লুকানো কথাগুলো শুনতে পেতাম না নিজের কানে। তাই আপনার অনেক বড় ধন্যবাদ পাওয়া। সে যদি কালো মুখেই বলো, বুঝেছি, কিন্তু দরকার নেই। আমি যা করেছি মন থেকেই। রুদ্র ভরু নাচল, তাই? জি। তাহলে তো আপনাকে একটা গিফটও পাওয়া আছে। সে যদি তাকালো, কি গিফট? রুদ্র আবার কাছে এসে দাঁড়ালো। শীতল কণ্ঠে বলল। রুদ্র গাঢ় আওয়াজে সেজুতি আর প্রশ্ন করার ইচ্ছে হারালো না, বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করলো। পরপর পেল গালে একটা উষ্ণ ঠোঁটের স্পর্শ। রুদ্র গভীর চুমু খেয়েছে সেখানে। মেরুদণ্ড সোজা হয়ে এলো সেজুতির। শীতল স্রোতে গা ভাসালো। রুদ্র ওর কানের লতিতে চুমু খেলো। তারপর সেজদির শরীর ঝাঁকুনি দিতেই সরে এলো। সেজদি ঘন শ্বাস পড়ছে, যেন এতক্ষণ দম আটকে ছিল। চোখ খুলতে পারছে না। খুব কাছে যাচ্ছে রুদ্র দিক তাকাতে। পাতা দুটো তো যেন আঠা লাগিয়ে দিয়েছে কেউ। সেকেন্ড খানেক ওভাবেই গেল। এরপর নাকের ওপর রুদ্র নিঃশ্বাসের ছোঁয়া পেল সেজদি। রুদ্র নিরেট কণ্ঠে বলল, এই নিয়ে 4 বার হলো। ভেবে দেখুন, উত্তর পেয়ে যাবেন। বাইরে থেকে মাথা কাত করে বলে ওঠে রুদ্র। সে যদি ভরকালো। রুদ্র শুনে ফেলছে। আবার একটু আগে চুমুও দিয়েছে। সে যদি আর টিকে থাকতে পারল না। লজ্জায় হাঁসপাস করে ধরাম করে দরজা লাগিয়ে দিল। রওশন ভিলার বসার ঘর মানুষজনের ভর্তি। সিঁড়ির ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে সেজদি আর আরিশা। অন্য পাশে রুদ্র। রুদ্র পাশে অব্র। রাত 9টায় কি 10টা বাজে। পোর থেকে মন্ত্রমুগ্ধের মতন দেখছে ভাই বোনের মহামিলন দৃশ্য। আনিসের বুকে আছড়ে পড়ে কাঁদছেন আরুনা। আনিসও বাদ গিয়েছেন। তার চোখে জলের পুকুর। ভাঙা কণ্ঠ, কাপা হাত বোনের মাথায় হাত বুলাচ্ছেন। দূরে দাঁড়িয়ে ফারহানা বেগম শাড়ির আঁচল ভিজে ওঠা চোখ মুছছেন। আরুনাকে বাড়িতে নিয়ে রুদ্র আনিসকে ফোন করেছে। আর তারপর কি আর আনিসের বাড়িতে মন টিকবে? টেকেনি। সেই মুহূর্তে ফ্লাইটে চলে আসেন ঢাকায়। ছেলে মেয়েদের রেখে আসতে চেয়েছিলেন, কিন্তু তারাও ফুপির কথা শুনে ছটপট শুরু করলো। বায়না ধরল ফুপিকে দেখার। তাই সপরিবার রওশন ভিলার সন্ধ্যা নাগাদ হাজির হলেন আনিস। দরজা রুদ্র খুলছিল। একমাত্র সেই জানতো মামা আসছেন।
বাকিদের জন্য রেখেছেন সারপ্রাইজ, বিশেষ করে মায়ের জন্য। আরুনাকে ডাকতেই নিচে নেমে আসেন তিনি। তবে কয়েক সিঁড়ি নামতেই নিচে দাঁড়ালো। ভাইকে দেখে দাদা বলে চিৎকার করলেন। উত্তেজনার জ্ঞান হারালো। পেছনে অভ্র নামছিল। সঠিক সময়ে ধরে না ফেললে নির্ঘাত সিঁড়ি গড়িয়ে পড়তেন আরুনা। জ্ঞান ফেরার পর সেই যে ভাইকে জড়িয়ে কাঁদছেন, থামার নামই নেই। সাথে যোগ হয়েছে মা বাবার মৃত্যু শোক। আরুনা অসুস্থ ছিলেন, হোক তা মিথ্যে, কাউকে চিনতে পারছেন না এমন ভান করতেন। তাই আনিস কখনো অসুস্থ বোনকেও মা বাবার গত হওয়ার খবর জানায়নি, যা এই একটু আগে জানলেন আরুনা। যখন ভাই ভাবিকে দেখে মা বাবা দুজনকে খুঁজলেন, জিজ্ঞেস করলেন আব্বা মা আসেনি দাদা? আনিস নিরুত্তর হয়েছিলেন কিছু সময়। পাশে দাঁড়ানো প্রত্যেকটা ব্যক্তি নিশ্চুপ। সময় নিয়ে আনিসও জবাব দেয়, ওনারা বেঁচে নেই। তারপর আরেকবার জ্ঞান হারান আরুনা। সবার অসাহিত্য যেন কয়েকগুণ বাড়ল। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল, মাকে শান্ত করতে বলল, নানা ভাই নেই তো কি হয়েছে, আমি আছি তো, তোমার আর একটা বাবা। সান্ত্বনার স্বরটাও গম্ভীর রুদ্রর। চোখে জল নিয়েও মৃদু হাসলেন আরুনা। কয়েক সেকেন্ড পরপর সে তার ছেলেটাকে অবাক চোখে দেখে। এ তো গম্ভীর্যের অধিকারী তো রিহানও ছিল না। তবে কার মতো হলো ছেলেটা? আনিস সব কথা জানালেন, শুধু জানেন তার বোন সুস্থ হয়ে ফিরেছে। পেছনের লুকানো কথাগুলো রুদ্র বলেনি। বাবা কুকীর্তির কথা জানতে ইচ্ছে হয় না, কুষ্ঠাবোধ হয়। অপর আরিসের প্রশ্নগুলো আরুনার ছেলের কাছে ঢাকা পড়েছে। আরুনা এত বছর কোথাও ছিলেন, এখন কোথা থেকে এলেন তা যেমন অব্র আরিসা জানে না, তেমনি জানেন না আনিসের 3 সন্তান আশিফ, অন্তু, অন্তর। তারা শুধু চোখে ভরে দেখছে সেই মানুষটিকে, ছোট্ট থেকে যার জন্য বাড়িটি হাহাকার করত, যার কথা মনে করে তাদের দাদু দাদু চোখে জল ফেলতেন, বাবা মায়ের মুখে বিষাদের ছায়া নামতো। আর রুদ্র, তার কথা আলাদা করে বলার আছে? প্রত্যেকে বেঁচে থাকার জন্য, দিন শেষে একটু হাসার জন্য একটা মানুষ ছিল। অথচ রুদ্র ছিল একা। রাতে প্রহরগুলো জানতো মাথার বালিশটাকে মায়ের কোল ভেবে কত অশ্রু গড়িয়েছে শৈশবে। ব্যথা পেলে কাউকে না দেখে মায়ের সাথে একা একা কথা বলেছে। স্কুল কলেজ ভার্সিটির কত ক্লাস ফাঁকি দিয়ে মাকে খুঁজে বেরিয়েছে। তখনও কি জানতো তার মা আদৌ চট্টগ্রামে নেই, সেই সুদূরে ঢাকায়, কয়েকশো মাইল দূরে? জানলে হয়তো তক্ষুনি ছুটে যেত। পুরনো কথা মনে করলে এখনো বুক কাঁপে রৌদ্রর। কি বিভৎস ছিল দিনগুলো। সে হাসতো না, কথা কম বলতো। হাসবে কি? মন ভালো থাকলেই না হাসি পাবে। রৌদ্র সেজুতির দিক ফিরল। সেজুতির সিগ্ধ মুখটা দেখতে ক্ষীণ হাসি জোরালো চিকন ঠোঁটে। এই মেয়েটি তার জীবনে আসার পর থেকে সব পাল্টালো। সাদা কালো পৃথিবী হুট করে রঙিন হলো। প্রাণ খুলে হাসলো, দুষ্টুমি করলো, মাকে ফিরে পেল, শিখলো প্রেমে পড়ার অনুভূতি। এখনো বাকি আরও কত। রুদ্র মনে প্রাণে বিশ্বাস করে সে যদি তার জীবনের আশীর্বাদ। আচমকা সে যদি তাকাতেই দেখলো রুদ্র নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে। সে যদি চোখের পাতা কেঁপে ওঠে। মনে পড়ে দুপুরের ঘটনা। তারপর আর রুদ্রর সামনে পড়েনি। ঘুমানোর অজুহাতে রুমে খিল দিয়ে বসেছিল। এমন না যে রুদ্র ঠোঁটের ছায়াও এই প্রথম পেয়েছে, কিন্তু তবুও লজ্জায় লতাপাতায় পেঁচিয়ে শ্বাস আটকে আসে সেজুতির। আর সেটা রুদ্রকে দেখলে, রুদ্র কাছে আসলে। আগে হতো রাগ, দাঁত কিরমির করতো লোকটাকে দুটো কঠিন কথা শোনাতে। আর এখন ভালো লাগে, রুদ্রকে দেখলে চেঁচিয়ে বলতে ইচ্ছে হয়, শুনছেন? শুনতে পাচ্ছেন আমাকে? ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। কিন্তু পেরে ওঠে না। মেয়ে মানুষ হয় এসব আগে আগে বলা যায় নাকি? সে বিশ্বাস করে ভালোবাসার কথা ছেলেদের আগে বলা উচিত। কিন্তু এই লোক কবে বলবে কে জানে। ততদিন বুড়ি না হয়ে যায় সে যদি। দেখা গেল চুল সব পেকে গিয়েছে, হাতে লাঠি উঠেছে, দাঁত পড়ে গেল সব। তখন একদিন রুদ্র এসে বলবে ভালোবাসে সে যদি, তখন কি করবে সে যদি? ফোকলা দাঁত বের করে হাসবে, কুঁজো কোমর দুলিয়ে আনন্দে ধেই ধেই করে লাফাবে। নিজের উভ্রান্ত ভাবনা নিজের কাছেই হাস্যকর মনে হলো। সে যদি হেসে পেল শব্দ করে। ওদিকে আরও না ফোপাচ্ছেন। আনিস তার মাথাটা বুকে নিয়ে বসে আছেন। বসার ঘরে প্রত্যেকটা মানুষের মুখ থমথমে। এরকম একটা মুহূর্তে সেজুতির হাসিটা কি বিশ্রী লাগলো না? সবাই একযোগে অবাক চোখে তাকালো। সেজুতি তখনও হাসছে। যখন বুঝলো ভুল জায়গায় হেসে ফেলছে, সেজুতির মুখটা চুপসে গেল। রুদ্রদিক করুণ চোখে তাকালো। সেও একই রকম বিস্ময়ে চেয়ে। বুঝতে পারছে না এই মেয়ে একা একা কেন হাসলো। সে যদি মাথা নুয়ে নিল। সকালের উদ্দেশ্যে বলার মতো কিছু পেল না। গুটি গুটি পায়ে কেটে পড়ল তৎক্ষণাৎ।
রওশন ভিলায় এখন কান্নাকাটির বিন্দুমাত্র চিহ্ন নেই। সব বলে সবাই মেতেছে হই হুল্লোড়ে। খুশি যেন ধরছেই না কারো ঝুলিতে। অনেক বছর পর আরুনা ঢুকলেন রান্নাঘরে, সাথে ফারহানা বেগম। সিদ্ধান্ত নিলেন দুই ননদ ভাবি মিলে রান্না করবে আজ। সবার পছন্দের একটা একটা আইটেম রাঁধবে। আনিসের ওদের পছন্দের খাবার আরুনা আগে থেকেই জানা, শুধু জানতো না অব্রটার, সেটাও শুনলো আরিশা থেকে। সাথে সেজুতি আরিশা, অন্ত, অন্তুর, আসিফ, কারোটা বাদ যাবে না। অব্র ফ্রাইড রাইস দারুণ পছন্দ করে শুনে আরুনা হেসে ফেললেন। এটা রুদ্র পছন্দের খাবার। আরুনা সবার জন্য ফ্রাইড রাইস রাঁধলেন, সাথে বিফ মশালা বানালেন, মিক্সড চিকেন সালাড বানালেন যেটা অন্তর পছন্দ। এই ছেলে স্বাদ সচেতন। চিংড়ি ভুনা করলো ঝাল ঝাল করে, এটা সেজুতি আর আরিশার জন্য। আর আনিসের পছন্দের সাবুদানার পায়েস, অন্তর জন্য ফ্রুট কার্টার্স। অনেক লম্বা মেনু, তবু যেন কম কম মনে হচ্ছে। আরুনা রান্নাবান্না ভুলে গেছে অনেকটাই। পাকা গিন্নির হাত আজ বারবার ভুল করছিল। ফারহানা বেগম বলে বলে দিচ্ছেন তখন। আরুনা মাংস কষিয়ে ঝোলের জন্য পানি দিলেন কড়াইতে। ফারহানা বেগমকে বললেন, ভাবি, তোমার মনে আছে বিয়ের প্রথমে প্রথমে তুমি রান্না করতে হিমশিম খেতে? ফারহানা বেগম হেসে বলেন, মনে থাকবে না আবার? বিয়ের আগে তো কখনো রান্নাঘরে ঢুকেছি কিনা সন্দেহ, অথচ শ্বশুরবাড়ি গিয়ে আম্মা আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিলেন পরের দিন। মেনু শুনে আমার তো মাথা চক্কর দিল। এসব খাবার সব সময় হাত চেটে খেয়েছি, রান্না কিভাবে করে কে জানে। মন চাচ্ছিল হাত পা ছাড়িয়ে কাঁদতে, মুখ ফুটে বলতেও পারছিলাম না আমি রান্না পারি না। তুমি যদি না থাকতে সেদিন আমি যে কী করতাম। আমি এবার কি করলাম, রান্না তো সব তুমি করলে। ও মা, ভুলে গেছো তুমি না রান্নার বই জোগাড় করে এনে দিলে? সেখান থেকে রেসিপি বের করে করে আমার পাশে বসে পড়লে, আর সেসব অনুযায়ী আমাকে দেখিয়েও দিলে। তখন তো তুমি একদম পাকা রাঁধুনি। ওহ, ওই ব্যাপারটা? ওটা আর এমন কী ছিল, শুধু তো পড়েইছি। তবে তুমি প্রথম দিনই যা রান্নাবান্না করেছিলে না, আমার তো এখনও মুখে লেগে আছে। তেলকুইটা তো অতুলনীয় ছিল তোমার হাতের। তাই কাল দুপুরে তাহলে তোমাকে তেলকুই রেঁধে খাওয়াবো। আরুনা খুব খুশি হয়ে বললেন, ঠিক আছে। আরিশা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে শুনছিল ওনাদের কথোপকথন। বেশ কিছুক্ষণ ধরে সে এখানে ঘুরঘুর করছে। তাতে এক প্রকার ঠেলে রান্নাঘর থেকে বের করে দিয়েছেন তার দুই শাশুড়ি মা। হাতে কোনো কাজও নেই, বসার ঘরে আড্ডায় মেতেছেন আনিস, আসিফ, অব্র, অন্তর। বিষয়বস্তু আনিসের কলেজে জীবনের এক প্রেমিকা। মেয়েটি বিয়ে হয়ে গেছিল বলে আনিস আফসোস করলেন। পরে আবার ছেলে মেয়েদের চাপা স্বরে অনুরোধ করলেন, তোদের মাকে আমার বলে দিস না যেন, শুনলে দুঃখে আমার কপালে আছে। সবাই হুহুয়া করে হেসে উঠল। রুদ্র বসে থাকলেও তার স্বর শোনা যাচ্ছে খুব কম। এসব কথার মধ্যে তার মনোযোগ নেই, তার চোখ অন্য কাউকে খুঁজে ব্যস্ত। মেয়েটি সেই যে উপরে উঠল, নেমে আসার নামই নেই। অন্তু আর সেজদি কী করেছে কে জানে। সেজদির সাথে এইটুকু সময়ের তার সকতায় ক্ষীর হয়েছে জমে। আরিশার কোনো কাজ না পেয়ে সেজদির ঘরের দিকে এগোলো। একটু পরে বাবা মা আসবে, তাদেরও তো জানানো হয়েছে আরুনের ব্যাপারটা। আনিস জানিয়েছে, আসতে বলেছেন। আমির অফিস থেকে বেরিয়ে মুনারাকে সাথে নিয়ে আসবেন বলেছেন। এই তো আর কিছুক্ষণই অপেক্ষা। আরিশা ভয় ভয় লাগছে, ওনারা ব্যাপারটা ঠিক কিভাবে নেবেন কে জানে। 10টা দেখে আমির মুনারা পা পারল বাড়িতে। ওনারা আসতে অন্তু আর ওনা আর ফারহানা বেগমকে ডাকতে এলো। বলে গেল, মেজো ভাবে মা বাবা এসে গেছেন, তোমরা এসো তাড়াতাড়ি। আমিরের মুখে অন্ধকার, একটু একটু মেজাজও খারাপ। মেয়ের বিয়ের 10 দিনও পার হয়নি, এর মধ্যে এত বড় একটা সত্যি বের হয়ে আসবে কে জানতো। অপর বাবা মা জীবিত নেই এমনটা শুনছিল তিনি। তাহলে হঠাৎ কোথা থেকে উদয় হলেন ওর মা? এসব কি সিনেমা চলছে নাকি সিরিয়াল? যে একজনকে শুরু থেকে মৃতদেহটি হুট করে তাকে সামনে এসে দাঁড় করালো। মুনারা ভয়ে আছেন, সারা রাস্তায় আমির হম্বিতম্বি করছেন। অরোরায় মিথ্যে বলছেন তার ধারণা। মা বেঁচে থাকতে কেন এত নোংরা মিথ্যে বলতে হলো? এসব ভেবেই রেগে বোম হয়ে থাকা আমিরের দিকে আরেকবার চোখে তাকালেন মোনারা। সামনে আনিসুল কবির বসে আছেন। আমির তার প্রতিটি কথায় ঠিকঠাক জবাব দিচ্ছেন, কথাও বলছেন হেসে হেসে। এই একটা অমায়িক গুণ লোকটার, ভেতরে যতই রাগ থাকুক, লাভা ঘষে ঘষে পড়ুক, কিন্তু বাইরের মানুষ বুঝতেই পারে না যদি না আমির বুঝতে দেন। আরুনা হাত মুছতে মুছতে এগিয়ে এলেন, পেছনে এলেন ফারহানা বেগম। আরুনা কাঁধে পেছানোর শাড়ির আঁচল। হেসে লম্বা একটা সালাম দিলেন আমির আর মোনারার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম।
আমি আমিরউদ্দিন, আরিশার বাবা। আর ইনি আমার মিসেস মোনারা খাতুন। মোনারা আর আরুনা হাসি বিনিময় করলেন। মোনারা নিজের পাশের জায়গায় ইশারা করে আরুনাকে বললেন, এখানে বসুন আপা। রুদ্র সিঁড়ি বেয়ে নামলো। পরনে টি শার্ট, কালো ট্রাউজার, ট্রাউজারের পকেটে এক হাত গুজে রাখা। তার কিছুক্ষণ পর নামলো সেজদি। বাবাকে দেখেই দৌড়ে গেল। কাছে গিয়ে গলা জড়িয়ে ধরল। আমির সেজদির মাথার পাশে চুমু খেলেন। বাবা মা আসা মাত্র একই রকম আদর নিতে আরিশাও ভুল হয়নি। সে তো কয়েক ধাপ এগিয়ে কেঁদেও ফেললেন, অথচ বাবা বাড়ি থেকে ফিরল মাত্র 2 দিন হয়েছে। অব্র তখন মাথা নেড়ে বলেন, কি কাঁদুনি মেয়ে রে। সেজদির বাবা পাশে দাঁড়িয়ে থেকে রুদ্র দিক চোরা চোখে তাকালো একবার। রুদ্র গায়ে ধূসর রংটা কি সুন্দর মানিয়েছে। সেজদি আরেকবার ছোট্ট একটা ক্রাশ খেলে রুদ্রের ওপর। রুদ্র তাকাতেই চোখ সরিয়ে বাকিদের দিকে মন দিল। তখন হেসে ফেলছিল ওভাবেই। রুদ্র দায়ী এই জন্যই। ওনার কথাটা ভাবতে গিয়েই তো হাসি পেয়েছে। এখন আর তাকানো যাবে না। সিরিয়াস আলোচনা হবে এখানে। নিজেকেও থাকতে হবে তটস্থ। আনসুল কবির চায়ে চুমুক দিলেন। তার পাশে বসা ফারহানা বেগম। সবাই চিহ্নিত কম বেশি। আরিশা বাড়ির লোকের ঘটনা আগামাথা কিছুই জানে না। হঠাৎ ঘটা এই বিষয়টাকে কিভাবে নেবেন বুঝতে পারছেন না। বেশ কিছুক্ষণ পর আনিস গলা ঝেড়ে বললেন, বেআই সাহেব, যে জন্য আমাদের এত জরুরি তলব করলাম সেটা বলি এখন। কারণ আমার ছোট্ট বোন, অব্রু আর রুদ্রর মা। ও এতদিন ছিল না এখানে। আজ আসায় আপনারা অবাক হয়েছেন জানি, কিন্তু